রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে পোশাকটা পরিধান করতেন এটা ভারতের প্রাচীন পোশাক ছিল না। মুসলমানরা ভারত উপমহাদেশকে কি দিয়েছেন? সেলাই যুক্ত পোশাক দিয়েছেন। আপনি বলছেন যে না, মুসলমানরা ওটা নিয়ে এসেছে, এটা চলবে না, তাহলে তো আপনাকে প্যান্টও বাদ দিতে হবে। মুসলিম আসার আগে ভারত উপমহাদেশে কোনো হিস্ট্রিও ছিল না। হিস্ট্রি ছিল না, কি ছিল? পুরাণ ছিল। পুরাণ কখনো হিস্ট্রি হয় না। পুরাণের মধ্যে একটা বানরের লেজ 200 হাত লম্বা হয়, আর হিস্ট্রির মধ্যে সেটা বড় জোর 2 হাত লম্বা থাকে। হিন্দু এক জিনিস, হিন্দুত্ববাদ আর এক জিনিস। প্রথম উপনিবেশ ধরেন 47-এ চলে গেল, কিন্তু ওই যে সফট উপনিবেশটা সেটা তো সর্বত্র রয়ে গেছে। এই উপনিবেশের গহ্বর থেকে এই ওয়াহিদুজ্জামানরা বেরিয়ে এসেছেন, এবং তাদের মাথাটা হচ্ছে এক একটা চলমান কাশিম বাজার কুটি। নারী যখন নিজের বিষয়ে নিজে সিদ্ধান্ত নেবে, এটাকে যখন আপনি ন্যায্য ধরে নিচ্ছেন, তখন কেন বিশ্ববিদ্যালয়ে পড়ো একজন নারী নিজের বিষয়ে নিজে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি পর্দা করব, এটা আপনি মেনে নিতে পারছেন না? এই জায়গায় এসে আপনার বন্ডামিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। পৃথিবীর প্রতিটি থিওলজি নারীকে পর্দার ভেতরে দেখতে চায়। হাজার বছরের বাঙালি ঐতিহ্যের অংশ হচ্ছে নারীরা হিজাব পরিধান করবে। আমাদের সেকুলার বুদ্ধিজীবীদের ভণ্ডামি, দ্বিচারিতা এবং নিজেদের সাথে, নিজেদের বক্তব্যের সাথে নিজেদের আচরণের যে বৈপরীত্য, এর সবচেয়ে জ্বলজ্জন্ত, সবচেয়ে তাজা দৃষ্টান্ত হচ্ছে হিজাব প্রশ্নে তাদের অবস্থান। একটা তর্ক তৈরি করা হয় যে বাঙালির পোশাক আর আরব থেকে আসা পোশাক। বাঙালির পোশাক জিনিসটা কি? আপনি তাদেরকে প্রশ্ন করেন। বাঙালি জাতিসত্তার গঠনের একেবারে সূচনা লগ্ন থেকে যত সাহিত্যিক নিদর্শন আছে, সমস্ত সাহিত্যিক নিদর্শন আপনি সামনে রাখেন, একেবারে চর্যাপদ। সেখানে পোশাক সম্পর্কে আমরা কোনো সুস্পষ্ট বিবরণ পাই নাই। তার পরবর্তী বাংলা সাহিত্যের আকার লাভের যুগে আমরা যে সমস্ত কাব্য, মহাকাব্য রচিত হতে দেখেছি, সেখানে বাঙালির পোশাক বলতে 2 ধরনের পোশাক, একটা পুরুষদের জন্য আর একটা নারীদের জন্য। নারীদের জন্য যে পোশাক সেটা হচ্ছে শাড়ি, সেলাইবিহীন পোশাক। নিহার রঞ্জন রায় লিখেছেন বাঙালির ইতিহাস আদি পর্বে যে মুসলিমদের আসার আগে ভারত উপমহাদেশে নারীদের জন্য একমাত্র শাড়ি ছাড়া দ্বিতীয় কোনো পোশাক ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে পোশাকটা পরিধান করতেন এটা বৈদিক পোশাক ছিল না, এটা ভারতের প্রাচীন পোশাক ছিল না। কারণ তখনকার বাঙালি হিন্দুদের বিয়েতে সেলাইযুক্ত পোশাক পরিধান করে যাওয়া নিষিদ্ধ ছিল। এমনকি ঠাকুর বাড়িতে একটা ফ্যামিলি কেন সেলাই যুক্ত পোশাক পরিধান করে আসলো, সেজন্য তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। ঠাকুর বাড়িতে এই ঘটনাটা ঘটেছে। তখন অভিজাত খানদানি হিন্দু পরিবারগুলো কি করত? তারা মুসলমানদের নিয়ে আসা পোশাক রীতিটা, মুসলমানরা ভারত উপমহাদেশকে কি দিয়েছেন? সেলাই যুক্ত পোশাক দিয়েছেন। আপনার কোথাও পাবেন না। কালিদাসের শকুন্তলাম পড়েন, আপনি এই যে কৌটিল্যের অর্থশাস্ত্র পড়েন, আপনি অন্যান্য সকল সাহিত্য পড়েন, কোথাও ভারতীয়রা সেলাইযুক্ত পোশাক পরতো এর কোনো প্রমাণ পাবেন না। বিশেষ করে নারীরা। পুরুষরা কি করতো? ধুতি, সেলাইবিহীন। নারীরা পরতো শাড়ি। শাড়ি অনেক প্রাচীন, 2500 বছর, অনেক প্রাচীন শাড়ি। শাড়ি প্রথমে শাড়ি নামে ছিল, পরবর্তীতে বিবর্তিত হয়ে শাড়ি হয়েছে। মুসলমানরা অনেক একগুচ্ছ পোশাক নিয়ে আসে, এমনকি অন্তর্বাস থেকে শুরু করে মাথার জন্য পোশাক। এমনকি ভারতীয়রা জুতা পরতো না, জুতা ওই যে চামড়ার জুতা, এটা না, হরম ছিল কাঠের। মুসলিমরা ভারত উপমহাদেশে যে পোশাকের রীতি প্রচলিত করেছেন, এটাকে বাদ দিলে আমাদেরকে একটা আদিম যুগে চলে যেতে হবে। আচ্ছা, আমরা যে শার্ট প্যান্টের কথা বলছি, মুসলমানরা যখন স্পেনে গেলেন, সেখানে তারা প্যান্টের প্রচলন করলেন। ওখানে মুসলমান যাওয়ার আগে প্যান্টের প্রচলন ছিল না। প্যান্টকে আরবিতে বলে বান্তালুন, এটা ছিল বান্তালুন। অর্থাৎ শীত প্রধান এলাকাগুলোর মধ্যে শীতের প্রকোপ থেকে পা রক্ষা করার জন্য শক্ত কাপড়ের এক ধরনের পোশাক ছিল। দেখবেন ওই বান্তালুন থেকে স্প্যানিশ ভাষায়ও এটা প্রায় বান্তালুন উচ্চারণ রয়ে গেছে, ফরাসি ভাষায় রয়ে গেছে, পর্তুগিজ ভাষায় রয়ে গেছে। এর থেকে বিবর্তিত হয়ে লাতিন হয়ে সেটা ইংরেজিতে গেছে, সেটা প্যান্ট। পাতলুন, বাংলা শুদ্ধ ভাষায় এটা হচ্ছে পাতলুন। তো আপনি বলছেন যে না, মুসলমানরা ওটা নিয়ে এসেছে, এটা চলবে না, তাহলে তো আপনাকে প্যান্টও বাদ দিতে হবে। এখানে যে লড়াইটা হচ্ছে 3 জায়গায়। একটা হচ্ছে কালচারে, আরেকটা হচ্ছে আইডেন্টিটিতে, আরেকটা হচ্ছে আইডিওলজিতে। এই 3 জায়গায় লড়াই। দেখেন যে ইউরোপীয়রা একটা হচ্ছে তারা একটা স্বতন্ত্র সিভিলাইজেশন,
এবং তাদের একটা স্বতন্ত্র কালচার আছে, এটা এক জিনিস। আরেকটা হলো তারা একটা ঔপনিবেশিক শক্তি। ঔপনিবেশিক শক্তি হওয়ার আগে তার কালচারটা ছিল কালচার, নিছক কালচার। কিন্তু ঔপনিবেশিক পর্বে সে এসে কালচারটাকে একটা আধিপত্যবাদী চেহারা দিল, সেখানে একটা অপরায়ণ, একটা আদারিং করা হয়। এই আদারিং এর ব্যাপারটা হলো এই যে তারা জানিয়ে এসেছে সেটা সভ্যতা, এবং তারা এখানকার নেটিভদের মধ্যে যা আছে সেটা বর্বরতার প্রতীক। এটা হলো এই কারণে উপনিবেশের প্রক্রিয়াটাকে তারা কি বলেছে, এটা সভ্য বানানোর অভিযান। তারা এখানে এসেছে, কালিকটে এসেছে, তারা লাতিন আমেরিকায় গিয়েছে, তারা ক্যারিবীয় অঞ্চলে গিয়েছে, আফ্রিকায় গিয়েছে, দাস ব্যবসা করেছে, মানব জাতির বিরুদ্ধে সব ধরনের অপরাধ করেছে। গোটা প্রক্রিয়াটাকে তারা বলছে সভ্য বানানোর অভিযান। কিভাবে সভ্য বানাচ্ছেন আপনি? আমি কালচার দিচ্ছি এবং রিলিজন দিচ্ছি। রিলিজনের মাধ্যমে তার আত্মিক মুক্তি ঘটবে, আর কালচারের মাধ্যমে তার প্রোগ্রেসনেস আসবে। বাস, এই যে তার কালচারাল শ্রেষ্ঠত্বের যে বয়ান, এই বয়ানটাকে ভারতে কে চ্যালেঞ্জ করলো, উপমহাদেশে কে চ্যালেঞ্জ করলো? বৈদিকরা কোনো কালচার, স্বতন্ত্র কালচার তৈরি করতে পারে না, এবং তাদের কোনো মুসলিম আসার আগে ভারত উপমহাদেশে কোনো হিস্ট্রিও ছিল না। হিস্ট্রি ছিল না, কি ছিল? পুরাণ ছিল। পুরাণ কখনো হিস্ট্রি হয় না। পুরাণের মধ্যে একটা বানরের লেজ 200 হাত লম্বা হয়, আর হিস্ট্রির মধ্যে সেটা বড় জোর 2 হাত লম্বা থাকে। ফলে পুরাণ ছিল, এটাতে হিস্ট্রি হয় না। এখানকার কোনো লিখিত কালচারের রূপও ছিল না। ফলে তাদের আধিপত্যবাদী কালচারকে চ্যালেঞ্জ করবে এরকম আরেকটা শক্তিশালী কালচার, যার পেছনে একটা ফিলোসফি আছে, যার পেছনে একটা শক্ত নেগেটিভ আছে, ভিত্তি আছে, জীবনপথের ভিত্তি আছে। এটা ছিল না। কে চ্যালেঞ্জ করলো? ইসলাম। একই ঘটনা আলজেরিয়াতে ঘটলো, একই ঘটনা মিশরে ঘটলো, একই ঘটনা সুদানে ঘটলো, একই ঘটনা মালয় দ্বীপপুঞ্জে ঘটলো, একই ঘটনা সর্বত্র ঘটছে। কে কে বাধা দিচ্ছে? ইসলাম। ধর্মকে কে বাধা দিচ্ছে? ইসলাম। কালচারকে কে বাধা দিচ্ছে? ইসলাম। তারা একটা উপনিবেশ তৈরি করে নাই, 2 উপনিবেশ। এক উপনিবেশ, সেটা হলো প্রত্যক্ষ শাসন, আর আরেকটা হলো সফট পাওয়ারের উপনিবেশ। না, আপনাকে তার শিক্ষার মধ্যে থাকতে হবে না, সে যে জীবন দৃষ্টি, ভালো মন্দের যে দৃষ্টি, এটার মধ্যে আপনাকে থাকতে হবে। সে যে লজিক্যাল সিস্টেম, এর মধ্যে আপনাকে থাকতে হবে। তার যে এথিক্স, এর মধ্যে আপনাকে থাকতে হবে। তার যে অ্যাস্থেটিক্স, এর মধ্যে আপনাকে থাকতে হবে। তো এই যে প্রথম উপনিবেশ ধরেন 47-এ চলে গেল, কিন্তু ওই যে সফট উপনিবেশটা, সেটা তো সর্বত্র রয়ে গেছে। এই উপনিবেশের গহ্বর থেকে আমাদের এই যে বোন বললেন, একজন আপনাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ওয়াহিদুজ্জামান, এই উপনিবেশের গহ্বর থেকে এই ওয়াহিদুজ্জামানটা বেরিয়ে এসেছেন, এবং তাদের মাথাটা হচ্ছে এক একটা চলমান কাশিম বাজার কুটি, সাংস্কৃতিক আধিপত্যের একটা প্রতীক। এখন দেখেন আলজেরিয়াতে কি ঘটনা ঘটলো, এই ঘটনাটা মিশরেও ঘটছে। তারা বলল যে নারীরা নিজেদের মাথা প্রদর্শন করছে না, তারা উপনিবেশের জন্য একটা মাথা ব্যথা। এখানে একই ঘটনা ঘটেছে। দেখেন, তারা আসার আগে হিন্দু ধর্মের মধ্যে মাথা ডেকে রাখা, চেহারা ডেকে রাখার বিধান ছিল। আপনি হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাচীনদের ধর্মগ্রন্থ ঋগ্বেদের মধ্যে এটা আছে যে নারীকে কি করতে হবে? মাথা ডেকে রাখতে হবে, শরীর ডেকে রাখতে হবে, এবং কেউ যেন সেটা না দেখতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তাকে পোশাকের মাধ্যমে আবৃত থাকতে হবে। ঋগ্বেদের কথা কোনো হিন্দু এটা অস্বীকার করতে পারবে না। হিন্দু এক জিনিস, হিন্দুত্ববাদ আর এক জিনিস। তাদের যে থিওলজি, পৃথিবীর প্রতিটি থিওলজি নারীকে পর্দার ভেতরে দেখতে চায়। প্রত্যেকটা থিওলজি। আপনি বাইবেল পড়েন, বুক অফ জেনেসিস পড়েন, বুক অফ জেনেসিস তো বলতেছে যে নারীদেরকে পর্দায় আবৃত থাকতে হবে, এটা বলছে। এবং ওল্ড টেস্টামেন্টের মধ্যে, নিউ টেস্টামেন্টের মধ্যে কি আছে? নিউ টেস্টামেন্টের মধ্যে আছে যদি নারী সে তার মাথা যদি ডেকে না রাখে, তাহলে কি করা হবে? তার মাথা মুন্ডানো হবে। মাথা যদি ডেকে না রাখে, তার মাথা মুন্ডিয়ে ফেলা হবে। এটা এটা আপনার বাইবেলের মধ্যে এবং খ্রিস্টানদের চর্চার মধ্যে এটা ছিল, পুরা মধ্যযুগে এটা ছিল। এবং তারা এক ধরনের ধর্মীয় স্বৈরাচার চালু করেছিল। ইসলাম এরকম কোনো জবরদস্তি আরোপ করে নাই। ইসলাম নারীর মনকে তৈরি করেছে। কিসের জন্য তৈরি করেছে? ইসলামের জীবন দৃষ্টি, ইসলামের দার্শনিক উপলব্ধি এবং সাংস্কৃতিক ভিত্তিভূমির একেবারে কেন্দ্রে আছে পরিবার। পশ্চিমা কালচার যেখানে গেছে পরিবার ভেঙেছে, ইসলামিক কালচার যেখানে গেছে পরিবার গঠন করেছে। এবং পশ্চিমা কালচারের নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গির পেছনে আছে গ্রিক দৃষ্টিভঙ্গি। আর রোমানদের দৃষ্টিভঙ্গি ছিল, সেটা ছিল বিনোদন প্রদান। রোমানদের কাছে আদর্শ মানুষ হলো সুন্দর দেহধারী একজন মানুষ, যেখানে সৌন্দর্য আছে তাকে প্রদর্শন করতে হবে।
যেখানে ফলে রোমানদের মধ্যে অভিজাত নারীদের পোশাক একরকম ছিল, আর যারা চলমান বিনোদন তাদের পোশাক ছিল আরেক রকম। যারা কলোসিয়ামে যখন প্রতিযোগিতা হবে সেখানে এই একদল নারী থাকতো সামনে, সেখানে দেখবেন একদল খেলতেছে আর স্বল্পবসনা নারীরা লাফাচ্ছে, নৃত্য করছে। একদল প্রতিযোগিতা করতো হিংস্র প্রাণীদের সাথে, হিংস্র রকমের একটা প্রতিযোগিতা হতো। সেখানে কিন্তু অত্যন্ত স্বল্পবসনা নারীদেরকে রাখা হতো। দুই ধরনের বিনোদন, একটা হলো হিংস্রতার বিনোদন, আরেকটা হলো কামের বিনোদন। সভ্যতার অগ্রগতির মানদণ্ড মনে করতো, শ্রেষ্ঠত্বের মানদণ্ড মনে করতো। এবং এগুলোর মধ্য দিয়ে তারা কখনো পরিবার ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে নাই। পশ্চিমা দুনিয়ায় পরিবারের বিরুদ্ধে বিদ্রোহের প্রথম ঘটনা ঘটলো শিল্প বিপ্লবের মধ্য দিয়ে। শিল্প বিপ্লব কি করলো? পারিবারিক সিস্টেমটাকে যত দুর্বল করা যায় না, এখানে এটাকে একটা বন্দিত্ব হিসাবে দেখানো হলো। এর মাধ্যমে তিনটা জিনিসকে উপেক্ষা করা হলো: মাতৃত্বকে অবহেলা করা হলো, নারীত্বকে অবহেলা করা হলো, সতীত্বকে অবহেলা করা হলো। মাতৃত্বকে নিয়ে হাসি তামাশা করা হলো, তাদের ফিলোসফাররা এটা করলেন। নারীত্বকে নিয়ে হাসি তামাশা করা হলো। হাসি তামাশা করা হলো ওই অর্থে, চিরাচরিত সহজাত চিরন্তন নারীর যে ভূমিকা, এই ভূমিকাকে উপেক্ষা করা হলো এবং তাচ্ছিল্যের বিষয়ে পরিণত করা হলো। তাহলে নারীকে নতুন একটা ভূমিকা দেওয়া হলো, নারীকে নতুন একটা ভূমিকা, যে তার দায়িত্ব সে নেবে এবং সে নগর জীবনে চলে আসবে এবং তাকে তাকে নারীত্বের বোঝাও বহন করতে হবে। নারী যদিও সে ফেমিনিস্ট হয়ে যায়, স্বামীর বিরুদ্ধে বিদ্রোহ করে, পরিবার ভেঙে ফেলে, তারপরেও সন্তান প্রসবটা তাকেই করতে হয়, মাতৃত্বের দায়িত্ব তাকেই পালন করতে হয়। ফলে নারী যার মধ্যে ছিল তার আরো অতিরিক্ত কিছু দায়িত্ব তার উপর চাপানো হলো। ফলে তারা কি করলো? নারীকে দায়মুক্ত করলো না, বরং নারীর স্বাভাবিক সহনীয় ভূমিকার মধ্যে আরো অতিরিক্ত চাপ আরোপ করা হলো, চাপিয়ে দেওয়া হলো এবং বলা হলো এটা যে আমরা করছি, এটা করছি আপনাকে মুক্ত করার জন্য। কোত্থেকে মুক্ত করার জন্য? পরিবার থেকে মুক্ত করার জন্য। ইউরোপ আমেরিকা অত্যন্ত হতাশ, এবং আমাদের এখানে ফুয়াদ ভাই আছেন, ফুয়াদ ভাইয়ের বক্তব্য আমরা শুনবো, এবং তিনি মানে এই জিনিসগুলো দেখে এসেছেন অত্যন্ত গভীরভাবে, এবং তাদের পরিবার কাঠামো একেবারে ভেঙে বিধ্বস্ত হয়ে গেছে। আপনি দেখবেন 100 বছর পরে কোনো মেকানিজম এমন নাই যা দিয়ে ইউরোপ আমেরিকা তাদের সভ্যতার শ্রেষ্ঠত্বের আসনটা ধরে রাখবে, কারণ পরিবার ভেঙে গেছে। ফলে ইসলামী সভ্যতার, ইসলামের কাছে প্রথম রাষ্ট্র হচ্ছে পরিবার। ইসলামের কাছে প্রথম রাষ্ট্র হচ্ছে পরিবার। আমরা বলছি যে রাষ্ট্র চাই, রাষ্ট্র চাই। আর ভাই, আপনার একটা পরিবার আছে, আপনার একটা রাষ্ট্র আছে। পরিবারগুলোকে শক্তিশালী করতে হবে, এবং সেখানে ইসলাম নারীকে তার ভূমিকা দিয়েছে। এখন এই যে নারীর যে অবস্থান এবং পুরুষের যে অবস্থান, এই দুই অবস্থানের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে ইসলামের মানদণ্ডের জায়গাটা কি? ন্যায্যতা হলো মানদণ্ডের জায়গা। এই ন্যায্যতাটা তৈরি হয়েছে যে জায়গা থেকে, এর নাম হলো ফিতরাত। আর ইউরোপীয়দের আচরণীয় মানদণ্ড যেখান থেকে তৈরি হয়েছে, এর নাম হলো শাহওয়াত। তার মানে নারী সম্পর্কিত ইসলামী দৃষ্টিভঙ্গির কেন্দ্রে আছে একটা বিষয়, সেটা হলো ফিতরাত, মানে নেচার, সহজাত প্রকৃতি। আর ইউরোপীয় অর্থাৎ ওয়েস্টার্ন দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির কেন্দ্রে আছে শাহওয়াত, খাহেসাত, সহজাত না, এটা হলো প্রবৃত্তি। একটা হলো প্রকৃতি আর একটা হলো প্রবৃত্তি। এখন নারীকে আমার সামনে উন্মুক্ত অবস্থায় আসতে হবে, দৃষ্টিভঙ্গির একেবারে কেন্দ্রে। তাহলে উন্মুক্ত আমার সামনে আনার জন্য কি করতে হবে? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে হাজির করা হলো, যে নারী নিজের বিষয়ে নিজে সিদ্ধান্ত নেবে, নিজের বিষয়ে নিজে সিদ্ধান্ত নেবে। এখন এই জায়গায় আপনি আসার পরে আপনি দেখতে পাচ্ছেন, নারী যখন নিজের বিষয়ে নিজে সিদ্ধান্ত নেবে, এটাকে যখন আপনি ন্যায্য ধরে নিচ্ছেন, তখন কেন একজন নারী, বিশ্ববিদ্যালয়ে পড়ো একজন নারী নিজের বিষয়ে নিজে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি পর্দা করব, এটা আপনি মেনে নিতে পারছেন না? এই জায়গায় এসে আপনার বন্ডামিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গায় এসে আপনি এটাকে আড়াল করতে পারছেন না। আপনি যদি বাঙালি পোশাকের কথা বলেন, তাহলে ভারতচন্দ্র রায়গুণাগরের কবিতা পড়েন, সেখানে নারীদের পর্দা হাজির। আপনি মোহাম্মদ সগিরের কবিতা পড়েন, সেখানে নারীদের মাথা ঢাকার আবরণী হাজির। আপনি আলাওলের কবিতা পড়েন, সেখানে নারীদের মাথা ঢাকার আবরণী হাজির। আপনি আব্দুল হাকিমের কবিতা পড়েন, যেজন বঙ্গতে জন্মে হিংসে বঙ্গবাড়ি, এই ফেব্রুয়ারিতে বইমেলার একেবারে মূল তোরণের মধ্যে লেখা হবে, তার কবিতার মধ্যে নারীদের আবরণী হাজির। তাহলে 1000 বছর ধরে এখানে এই আলো বাতাসে যে পোশাকের চর্চা হচ্ছে, এটাই তো বাঙালি পোশাক। ফলে হিজাব কেন বাঙালি পোশাক নয়? হিজাব কেন বাঙালি পোশাক থেকে আলাদা? এই প্রশ্নের জবাব তাদেরকে দিতে হবে। আমাদের 1000 বছরের সাহিত্যিক ঐতিহ্য, আমাদের 1000 বছরের জীবনযাপনের ঐতিহ্য এবং সামাজিক জীবনের ধারাবাহিকতার যে পরম্পরা, এই পরম্পরার
বিরুদ্ধে যদি তারা না যান তাহলে স্বীকার করতে হবে হাজার বছরের বাঙালি ঐতিহ্যের অংশ হচ্ছে নারীরা হিজাব পরিধান করবে। এই আয়োজন অসাধারণ একটা আয়োজন, অনন্য একটা আয়োজন, এবং আমি মনে করি আমাদের বোনেরা যে মানে বিবরণীগুলো দিচ্ছেন তাদের অভিজ্ঞতার, এগুলোকে ডকুমেন্টেশন আকারে হেফাজত করা দরকার এবং দুনিয়াব্যাপী এগুলো প্রচার করা দরকার এবং এদেরকে চাপে ফেলা দরকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।